নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। আমাদের আজকের নিবেদন লেখক রূপম রায়ের কলমে গোয়েন্দা অজিতেশ বক্সী সিরিজের একটি রোমহর্ষক থ্রিলার সাসপেন্স গল্প প্রতাপগড়ের গুপ্তধন। তাহলে আর বেশি কথা না বলে শুরু করি আজকের গল্প। আশা করি খুব ভালো লাগবে। আর এই রকম রহস্য রোমাঞ্চ গল্প যদি আরও শুনতে চান, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের। আমি আর বউঠান তখন দুপুরের খাওয়া দাওয়া সেরে গল্প করছিলাম। অজিতেশ তখন নিজের ঘরে বসে একটা বিদেশি দারুণ গোয়েন্দা উপন্যাস পড়ছিল। ঠিক এমন সময় আমাদের বাড়ির নিচে একটা পুরনো দিনের ভারী ইঞ্জিনের গাড়ির শব্দ শোনা গেল। গাড়িটার ইঞ্জিনের শব্দ এতটাই বেশি যেন পুরো পাড়াটার সমস্ত শব্দকে ছাপিয়ে সেটা এগিয়ে এলো। গাড়িটা ততক্ষণে থেমেছে আমাদের বাড়ির নিচে। অজিতেশও বেরিয়ে এসে বসলো আমাদের পাশে বৈঠকখানায়। তারপর ওর ভারী গলায় বলে উঠল, শেভরোলেট ক্যামেরো, অত্যন্ত একটা দামি গাড়ি। গাড়ির ইঞ্জিনের শব্দটা আমি ভালো মতোই চিনি। আমি একটু হেসে বললাম, তাহলে ভাইয়া বলছো নতুন কোনো ভালো কেস হাতে আসতে চলেছে? সেটারই যেন গন্ধ পাচ্ছি আমি। অজিতেশ আর কিছু বলল না। ততক্ষণে আমাদের ঘরের বাইরে ডোর বেল বাজলো। একটু পরে যিনি এসে ঘরে ঢুকলেন তার বয়স প্রায় 40-এর বেশি হবে না। পৌর, লম্বা, সাদা ধবধবে পাঞ্জাবি পরা একজন মানুষ। তিনি দরজার বাইরে থেকে হাত জোড় করে বললেন, অজিতেশ বাবু, আসতে পারি? ভদ্রলোক ততক্ষণে পাশের সোফাটায় বসে বললেন, দয়া করে আগে একটু জল খেতে পারি? অনেক দূর থেকে আসছি। অজিতেশ পুটিরামকে ডেকে বলল, পুটিরাম, ঠান্ডা জল নিয়ে এসো, একটু চা বসাও তাড়াতাড়ি। 2 মিনিটের মধ্যে পুটিরাম জল নিয়ে এসে হাজির। লোকটা একেবারে পুরো গ্লাস জলটা শেষ করে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললেন। অজিতেশ এবার ওনার দিকে তাকিয়ে বলল, নমস্কার, আমি সত্যান্বেষী অজিতেশ বক্সী, আর ইনি আমার স্ত্রী কৃষ্ণকুমারী, আর উনি হলেন আমার বন্ধু অমরজিৎ রায়, পেশায় একজন লেখক। বলুন, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? কিভাবে শুরু করব ঠিক বুঝতে পারছি না, তবে অজিতেশ বাবু, আপনি এটা দেখুন। লোকটি এবার অজিতেশের দিকে এগিয়ে দিল একটা পুরনো দিনের ফিকে হয়ে যাওয়া কাগজ। অজিতেশ সেটা খুলে একটু চুপ করে দেখল, তারপর আবার ওনাকে ফিরিয়ে দিল। অজিতেশ একটু উত্তেজিত হয়ে বলল, বাবা, এ তো দেখছি কোনো গুপ্তধনের কথা বলা হয়েছে এখানে। তবে কাগজে লেখা যে ছড়াটা, এটা আশা করি এক হেয়ালি। সেটার সমাধান না করতে পারলে সবটা বুঝতে পারা কিন্তু অসম্ভব। আর এই কাগজটার সত্যতা নিয়ে কতটা ভরসা করছেন? এই প্রশ্নটা যে আপনি করবেন তা আমি জানতাম অজিতেশ বাবু। আসলে তবে আপনাকে প্রথম থেকেই খুলে বলি, এর সাথে আমাদের জমিদার বাড়ির অনেক ইতিহাসও জড়িয়ে আছে। আমার নাম নিবারণ সান্যাল, আর আমার পিতা এককালে রায় জমিদার বংশের হয়ে কাজ করেছিলেন। সেই সূত্রেই বাবার পর আমি হই রায় জমিদারের স্টেট ম্যানেজার। আপনারা হয়তো ভাবছেন জমিদার জমিদার বলছি কেন। আসলে আপনারা হয়তো জানেন না, জমিদার প্রথা এখন উঠে গেলেও এই প্রতাপ রায়গড়ের জমিদাররা এত ভালো আর এতই প্রজাবৎসল ছিলেন যে সেইখানের মানুষরা তাদের সব সময় মান্য করে চলত। আর এখনো আমাদের অধীনেই আশেপাশের গায়ের বেশিরভাগ জমি, আর মানুষ সেই জমিতেই চাষবাস করে এবং নিজেদের পেট চালায়। আর আমাদের রায়বাবু এত ভালো যে গরিব চাষিদের থেকে সামান্য কিছু অর্থ নিয়ে সেই জমি তাদের চাষের জন্য দিয়ে দেন। বিপদের সময় গ্রামের প্রতিটি মানুষের পাশে এসে দাঁড়ান তিনি। হাসপাতাল তৈরি, বাচ্চাদের নতুন স্কুল তৈরি, অনেক সাহায্য করেছেন আমাদের রায়বাবু। তাই সেইখানের মানুষ এখনো ওনাকে জমিদার বাবু বলেই ডাকে। সাধারণ মানুষের কাছে জমিদার বাবু হলেন ঈশ্বর তুল্য, আর সত্যি ওনার মতন প্রতিভাবান ও ভালো মানুষ খুব কমজনই আছে। জমিদার বীর সিংহ রায়, এই নামেই সবাই তাকে চেনে। তবে তিনি কিন্তু থাকেন অত্যন্ত সাধারণভাবে। আমাদের জমিদার বাবু নতুন মহলে থাকেন, তবে প্রাচীন আমলে ওই গ্রামের বুকে অবস্থান করত প্রকাণ্ড এক জমিদার বাড়ি। তবে কালের নিয়মে প্রায় 200 বছরেরও বেশি সময় হয়ে যাওয়ায়
এই বাড়ি এখন পরিত্যক্ত। এখন সেই বাড়ি জীর্ণ কঙ্কালের মতন দাঁড়িয়ে আছে গ্রামের এক কোণে। সেই ভগ্নাবশেষে এখন জন্মেছে ঘন জঙ্গল এবং সাপ খোপের উপদ্রব হয়েছে। আপনারা মনে মনে প্রাচীন ভগ্নপ্রায় জমিদার বাড়ি যেমন চিন্তা করতে পারছেন, তার থেকেও খারাপ ও জীর্ণ অবস্থায়। অজিতেশ এতক্ষণ মন দিয়ে শুনছিল। এবার সে বলল, আর এই প্রাচীন ভগ্নপ্রায় জমিদার বাড়িতেই কোথাও লুকিয়ে রাখা আছে হয়তো এই বংশের গুপ্তধন। আর সেই গুপ্তধন উদ্ধারের জন্যই আমার কাছে আসা, তাই তো? নিবারণবাবু বললেন, হ্যাঁ, একদম ঠিক বলেছেন অজিতেশ বাবু। প্রথমত আমরা এই হেয়ালির উত্তর খুঁজে বার করতে পারিনি, আর লোক লাগিয়ে তন্ন তন্ন করে পুরো পুরানো জমিদার বাড়ি খুঁজলেও কিছুতেই সেই গুপ্তধন জাতীয় কিছুর হদিশ পাইনি আমরা। আর জমিদার বাবু আপনার বুদ্ধির কথা আর নাম আগেই শুনেছিলেন, তাই আমায় বললেন আপনাকে নিয়ে আসার জন্য। ওনার মতে যদিও সেই গুপ্তধন উদ্ধার পাকা মাথার কাজ, তাদের পূর্বপুরুষের সম্পদ তারা এইভাবে হেয়ালি করে লুকিয়ে রেখে গিয়েছিলেন। অজিতেশ এবার জিজ্ঞেস করল, আপনারা কি আগে থেকেই জানতেন যে জমিদার বংশের কিছু গুপ্তধন থাকতে পারে? আর এই যে চিরকুট মানে হেঁয়ালির কাগজটা, সেটা জমিদার বাবু কোথা থেকে পেলেন? একটা এত বড় আর পুরানো ব্রিটিশ আমলের জমিদার বংশের যে কোনো বাড়িতে গুপ্তধন থাকবে এটাই স্বাভাবিক। শোনা যায় ব্রিটিশ আমলে এই জমিদার আরো ফুলে ফেঁপে উঠেছিলেন। তবে সেই সময় আশেপাশের অঞ্চলে ডাকাতি হতো অনেক, তাই হয়তো এই সমস্ত ধন সম্পদ লুকিয়ে রাখার ব্যবস্থা করেন রায় জমিদাররা। আর কাগজটা পাওয়ার ঘটনা আরো অদ্ভুত। এরই মধ্যে পুটিরাম চা নিয়ে এসে হাজির। ভদ্রলোক চায়ে চুমুক দিয়ে আবার বলা শুরু করলেন, হ্যাঁ, বীরসিংহ বাবুর বাবা অর্থাৎ আগের প্রতাপ রায় বাবুর প্রচুর বইয়ের শখ ছিল। আর জমিদার বাবু এই বয়সে এসে বই পড়ার নেশাটা মাথা চাড়া দিয়ে উঠেছিল। সেই বইয়ের ঘরেই দেওয়ালে থাকতো অত্যন্ত পুরানো আমলের একটা বাঘের ছাল। আসলে জমিদার বংশে প্রতাপ রায় ছিলেন একজন অত্যন্ত ভালো শিকারী। তখনও এদেশে বন্যপ্রাণী হত্যা আইন করে বন্ধ করা হয়নি, তাই তিনি তার জীবনের প্রায় বহু বাঘ এবং আরো অন্যান্য হিংস্র প্রাণী শিকার করেছিলেন। তার মধ্যে সব থেকে বড় বাঘটির ছাল স্মৃতি হিসেবে সংগ্রহ করে রেখেছিলেন লাইব্রেরি ঘরে। কিন্তু দিন কয়েক আগে হঠাৎ করেই বীরসিংহ বাবু সেই বাঘের ছালটি কোনো কারণে দেয়াল থেকে নামিয়েছিলেন এবং সেইটার এক স্থানে গুপ্ত কুঠুরি করে ভরা ছিল এই কাগজ। আর কাগজটায় শিলমোহর মারা রয়েছে খোদ জমিদার প্রতাপ রায়। তাই সেই কাগজের লেখা পড়েই হয়তো সহজে আন্দাজ করা যেতে পারে ওই গুপ্তধনের কথা। আর সেই গুপ্তধন উদ্ধার করার জন্য জমিদার বীরসিংহ বাবু আপনাদের এই প্রতাপগড়ে আমন্ত্রণ জানিয়েছেন। অজিতেশ এবার হেসে বলল, জমিদার বাবুর আদেশ বলে কথা, যেতে তো হবেই। আর গুপ্তধন উদ্ধারের কেস যখন না, এটাই যেন আমি এখন থেকেই উত্তেজনা অনুভব করছি। তবে আজ যাওয়া সম্ভব নয়। আপনি আজ ফিরে যান, আর জমিদার বাবুকে বলে দিন আমরা পরশু দিন আসছি প্রতাপগড়ে। আপনার জন্য গাড়ি কি আমরা সেদিন পাঠিয়ে দেব? এটা হলে তো বেশ ভালোই হয়, কারণ আমরাও প্রতাপগড় জায়গাটা সেরকম চিনি না। আপনারা গাড়ি পাঠালে আমরা সেটি করেই চলে যাব, কোনো অসুবিধা হবে না। আর আমার সঙ্গে আমার বন্ধু অমরজিৎ যাবে কিন্তু। ঠিক আছে অজিতেশ বাবু, আপনার জন্য পরশুদিন সকাল সকাল আমরা গাড়ি পাঠিয়ে দেব। আজ তাহলে উঠি। সবটা তো শুনলেন, আপনি তাড়াতাড়ি আসুন। আর এই হেয়ালি কাগজটা আপনি রাখতে পারেন যদি সেটা আপনার কোনো কাজে লাগে। তার দরকার নেই, হেয়ালি ছড়াটা আমার ভালো মতোই মনে আছে, কোনো দরকার নেই। ওটা আপনাদের কাছেই সযত্নে রাখুন। ভদ্রলোক নমস্কার জানিয়ে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। আর সঙ্গে সঙ্গে মোটা ইঞ্জিনের গাড়িটার শব্দ পাড়া কাঁপিয়ে বেরিয়ে গেল। আমি এবার অজিতেশকে জিজ্ঞেস করলাম, তা অজিতেশ, ওই হেয়ালিটার কাগজে কি লেখা ছিল সেটা তো জানাই হলো না। অজিতেশ একটা হাই তুলে বলল, দুপুরে খেয়ে দিয়ে উঠে ডায়েরিতে লিখে রাখবো, তখন এসে দেখে নিও। আর 3-4 দিনের মতো হালকা জামা কাপড় নিয়ে নিও ভাইয়া। পরশুদিনই কিন্তু আমরা বেরোচ্ছি। পরশুদিন সোমবার
আমরা আর দেরি করিনি, একদম সকাল সকালই তৈরি হয়ে বেরিয়ে পড়েছিলাম প্রতাপগড়ের উদ্দেশ্যে। রাস্তার সুন্দর দৃশ্য দেখতে দেখতে বেলা ওই 12টা নাগাদ আমরা পৌঁছে গেলাম প্রতাপগড়ে। আশেপাশের সাধারণ গ্রামবাসীদের কাছে উনি যে কতটা সম্মানীয় ব্যক্তি তা লোকেদের আচরণেই স্পষ্ট। একটুক্ষণ পরেই আমরা পৌঁছে গেলাম বিশাল আকৃতির দোতলা একটা বাড়ির গেটে। গেট বললে ভুল হবে, এই যে সিংহ দরজা বলা চলে, কারণ গেটের দুই ধারে থামে বড় বড় দুটি সিংহের মূর্তি খোদাই করা চোখে পড়ল। আর সেইখান দিয়ে সামনের ছোট একটা বাগান পেরিয়ে সামনে চোখে পড়ল নুড়ি পাথর বেছানো পথ। আর বাড়ির নিচে আরো দুটো গাড়িও দাঁড়িয়ে থাকতে দেখলাম। একজন দারোয়ান জাতীয় লোক বাইরে আমাদের দরজা দেখিয়ে দিল। দরজা পেরিয়ে আমাদের অভ্যর্থনা করলেন নিবারণ বাবু। আসুন আসুন অজিতেশ বাবু, পথে আসতে কোনো বাধা বা কোনো অসুবিধা হয়নি তো? বসুন বসুন, আমি কিছু জল খাবার দেওয়ার কথা বলছি, আপনারা ততক্ষণ জিরিয়ে নিন। তার আর কোনো দরকার নেই নিবারণ বাবু, আমরা এই রাস্তায় একটা ধাবায় হালকা খাবার খেয়েছি, তাই আমাদের নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তবে আমি যে কাজের জন্য এসেছি, অর্থাৎ বীরসিংহবাবুর সঙ্গে আগে দেখা করতে চাই আমি। অবশ্য রায়বাবু হয়তো এখন লাইব্রেরি ঘরেই আছেন আশা করি, আপনারা আসুন। বাড়িতে চারিদিকে ছড়িয়ে রয়েছে দামি আসবাবপত্র আর বিলেতি ফুলদানি। বাড়ির প্রতিটা ঘরে ঝুলছে একটি করে ঝাড় লণ্ঠন। কিছু কিছু জায়গায় দেয়ালে হরিণের সিংহ যেন চোখে পড়ল। আপাতত দৃষ্টিতে যা দেখলাম বলা যায় এই জমিদার বাড়ির অবস্থা এখনো অবস্থাপন্ন। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে আমরা প্রবেশ করলাম একটা বড় ধরনের ঘরে। সেই ঘরের চারিদিকে থরে থরে সাজানো রয়েছে অসংখ্য বই, আর তার মধ্যে একটি বড় রাজকীয় কাঠের চেয়ারে মাথা হেলিয়ে বসে বই পড়ছেন একজন মানুষ। দেখে যা বুঝতে পারলাম তার বয়স প্রায় 55-র কাছাকাছি। মাথার বেশিরভাগ চুলই সাদা। কম বয়সে যে দারুণ স্বাস্থ্য ছিল ভদ্রলোকের তার বলে দিতে হয় না। আমরা আসছি দেখেই ভদ্রলোক উঠে দাঁড়িয়ে নমস্কার জানিয়ে বললেন, আপনি আশা করি অজিতেশ বাবু, আপনার যে এতটা কম বয়স হবে এটা ধারণা করতে পারিনি। খবরের কাগজে আপনার বুদ্ধির প্রশংসা আমি পেয়েছি। সে যাই হোক, নিবারণ সবটা আপনাদের বলেছে মনে হয়। অজিতেশ সামান্য হেসে বলল, উনি সবটা বলেছেন ঠিকই, তবে আমার কিছু প্রশ্ন ছিল, সেগুলো জানতে পারলে আমার একটু সুবিধা হবে। অবশ্যই, আপনার যা জানার সবটাই জিজ্ঞেস করুন অজিতেশ বাবু। প্রথমে আমি ওই একটু বাঘছালটা দেখতে চাই, যার দিয়ে কাগজটা উদ্ধার হয়েছিল। ভদ্রলোক আঙ্গুল দেখিয়ে দিলেন পাশের একটা তাকের দিকে। সেখানে শোভা পাচ্ছে পুরনো দিনের একটা মস্ত সুন্দর হলদে তোড়া কাটা বাঘের ছাল। তবে সেটার কাঠের ফ্রেমটার সামনের কাঁচটা এখন নেই, কারণ হয়তো কয়েকদিন আগেই এটার কাঁচের ফ্রেমটা ভেঙে গিয়েছিল, সেটা স্পষ্ট হলো। অজিতেশ এগিয়ে গেল সেই দিকে, তারপর বাঘ ছালটা হাতে তুলে নিল। সেটা যে বেশ ভারী সেটা ওর হাতে নেবার সাথে সাথে অনুমান করা যায়। প্রায় 1 মিনিট ওটা উল্টে পাল্টে দেখতে দেখতে এবার সে সামনে এসে বলল, এই কুঠুরিটার ভিতরে ছিল কাগজটা আশা করি। এক্সিলেন্ট, ঠিক ধরেছেন আপনি। সহজে সাধারণ মানুষের চোখে এই গুপ্ত জায়গাটা ধরা পড়বে না, তবে আপনি বার করেছেন, তার মানে আপনার বুদ্ধি আছে। অজিতেশ ওটা যথাস্থানে রাখতে রাখতে বলল, আচ্ছা, এই বাঘছালটা আগে কোনোদিন... কথা না শেষ করতে দিয়েই বীরসিংহবাবু বললেন, এই বাঘছালটা আমার বাবা প্রতাপ রায়ের আমলের বলতে পারেন। বাবা নিজে প্রচণ্ড ভালো শিকার করতেন, আর এই বিশাল বাঘটিকেও তিনি 3 গুলিতে ধরাশায়ী করেছিলেন। শোনা যায় সেই সময় এই বাঘটি নাকি 7 জন মানুষের প্রাণ নিয়েছিল। প্রায় 50 বছরের পুরনো এই বাঘছাল আগে পুরনো বাড়িতে ছিল বাবার ঘরে, এখন এখানেই শোভা পায়। তবে এটাই যে কোনোদিন কোনো এইরকম ফিকে হয়ে যাওয়া গুপ্তধনের কাগজ পাওয়া যাবে সেটা আমরা কেউই জানতাম না। সে না হয় হলো, তবে আপনি শুনলাম ওই গুপ্তধন উদ্ধার করার জন্য পুরনো জমিদার বাড়ি কয়েকদিন ভালো মতো খোঁজ করেছিলেন। তবে আশা করা যায় ওখানে জঙ্গল একটু পরিষ্কার করে রেখেছেন, তাই তো? আর তা যদি হয় আমাদের কাজে সুবিধা হবে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক বলেছেন। আমার বয়স হয়েছে, তাই নিবারণী ওখানে চারিপাশটা খুঁজে দেখতে গিয়েছিল, তবে সে কিছু পায়নি। তার মানে আপনার ওই গুপ্তধন খোঁজার কথা গ্রামের মানুষ কিংবা বাইরের লোক জানেন বলছেন? এটা তো ভালো কথা নয় বীরসিংহবাবু। না না, অত কাঁচা কাজ আমি করি না। ওই হেয়ালির ব্যাপারটা জানি শুধু আমি আর নিবারণ। যারা ওখানে কাজ করছে তারা ভাবছে হয়তো পুরনো জমিদার বাড়িটা ঠিক করার জন্য ওই সব জঙ্গল সাফ করা হচ্ছে। এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকুন অজিতেশ বাবু।
তবে আপনার যদি লোক লাগে আপনার সাথে, অবশ্যই কেউ না কেউ যাবে। অজিতেশ উঠে দাঁড়িয়ে নমস্কার জানালো। বীরসিংহবাবু হাঁক দিলেন, নিবারণ, নিবারণ, কোথায় গেলে হে? আচ্ছা, নিবারণবাবু দরজার বাইরে দাঁড়িয়েছিলেন না তো? কারণ দেবদত্তবাবুর ডাকার সাথে সাথেই তিনি তৎক্ষণাৎ ঘরে প্রবেশ করলেন। লোকটার কি আড়ি পাতার স্বভাব আছে নাকি? আগের দিন তো দেখে এমন কিছু মনে হয়নি। অজিতেশও ব্যাপারটা লক্ষ্য করেছে আশা করি। নিবারণ, অজিতেশ বাবুর যেন কোনো কিছুতেই অসুবিধা যেন না হয়। এখানে পুরনো জমিদার বাড়িতে ওনাকে সাহায্য করার সমস্ত রকম লোক দেবে ওনাকে, আর খাওয়া দাওয়ার সমস্যা যেন না হয় কোনো, সেটা তদারকির দায়িত্ব কিন্তু তোমায় দিলাম। আমরা বেরিয়ে যেতেই দেখলাম বীরসিংহবাবু আবার নিজের হাতে ধরা বইটা আবার পড়া শুরু করলেন। সময় মতো আমাদের দুপুরের খাবার ডাক পড়ল। সেই খাবার টেবিলে যা সব এলাহি আয়োজন, তা দেখে তো আমি অবাক হয়ে গিয়েছি। কারণ সামনে সাজানো রয়েছে গরম গরম ধোয়া ওঠা ভাত, তারপর মাছের মাথা দিয়ে বিউলির ডাল, শুক্তো, আরো 3 রকম ভাজা, কাতলা মাছের কালিয়া, চিংড়ির মালাইকারি, আর শেষ পাতে খাসির মাংস আর মিষ্টি, চাটনি, পাঁপড়। এই সবই আছে। খাওয়ার টেবিলে যেন আমরা উঠে যেতে চাইলেও খাবার যেন ফুরোতে চায় না। আমাদের জন্য আলাদা একটা ঘর দেওয়া হয়েছিল। দুপুরে অজিতেশ একটু শুয়েছিল। আমি তখন ওকে বললাম, আচ্ছা ভাইয়া, তুমি তো আমায় ওই কাগজের চিরকুটে যেটা লেখা ছিল সেটা দেখাওনি। আমার তো খুব জানতে ইচ্ছে করছে যে ওটাই কি লেখা ছিল। অজিতেশ খালি পাশে রাখা ডায়েরিটা আমার হাতে তুলে দিয়ে আবার অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। আমি দেখলাম ডায়েরির সেই পাতায় কালো কালির অক্ষরে লেখা আছে, বসিয়া তিনি সাধনা করেন, বিশ্বেশ্বর রূপে জগৎ করেন, স্কন্দসঙ্গী বাসুকি আছে পাহারায়, সমুদ্র মন্থন কি বৃথা যায়, জীবন নামের অন্তরে সে আজও নিজেকে লুকায়, নীলকণ্ঠের 3 লোক ভুলোকের সঠিক রাস্তা দেখায়, রাজার ঐশ্বর্য হাজারো ধন লুকোনো আছে সেথা, খুঁজিলেই পাইতে পারো কষ্ট যায় না বৃথা। হিয়ালিটা দেখা মাত্র আমার মাথায় কিছু ঢুকলো না। বুঝলাম এই ধাঁধার উত্তর খোঁজা এত সহজ নয়। অজিতের শুয়ে থাকলেও হয়তো ওর মাথায় চলছে এই ধাঁধার উত্তর খোঁজার চেষ্টা। তাহলে অজিতেশ এখন কি করবে ঠিক করলে? মানে এই ধাঁধার কোনো কিছুই তো আমার মাথায় ঢুকছে না। অমরজিৎ, তোমায় কিছু মাথা খাটাতে হবে না বন্ধু। এখন যা করার আমাকেই করতে হবে। আমার মনে হয় আমাদের ওই পুরনো জমিদার বাড়িটায় আগে যাওয়া উচিত। ওখানেই হয়তো আমরা কোনো সূত্র পেয়ে যাব। হ্যাঁ, আপাতত তথ্য যখন নেই তাহলে আগে বাড়িটা ঘুরে আসেই দেখা যাক। রোদটা একটু পড়তে দাও, বিকেল বিকেল আমরা ওইদিকে যাবো না হয়। ওসব ছাড়ো অজিতেশ, তুমি কি একটা ব্যাপার লক্ষ্য করেছো যে নিবারণবাবু কিন্তু আমাদের উপর নজর রাখছিল? ব্যাপারটা আমিও লক্ষ্য করেছি, তবে এখানে এত বড় একটা গুপ্তধনের ব্যাপার তো একটা লোভের জায়গা থাকতেই পারে। তো এখানে অন্ধের মতো কাউকে বিশ্বাস করলেও চলে না। বিকেলের রোদটা একটু পড়তেই 4:30 নাগাদ আমরা বেরিয়ে পড়লাম পুরনো জমিদার বাড়ির উদ্দেশ্যে। নিবারণবাবু আমাদের সাথে যেতে চেয়েছিলেন, কিন্তু অজিতেশ ওনাকে বলল, আপনাদের পুরনো জমিদার বাড়ির কথা আশা করি সবাই জানে, তাই আর আপনাকে কষ্ট করতে হবে না। আমরা গ্রামের মানুষকে জিজ্ঞাসা করতে করতে পৌঁছে যাব ঠিকই। নিবারণবাবু তখন আর কোনো কথা বলেননি। হাঁটতে হাঁটতে গ্রামের শেষ প্রান্তে পৌঁছে গেলাম। সেখানে অল্প জঙ্গলাকীর্ণ একটি জায়গা দেখতে পেলাম আমরা। আর সেই জঙ্গলের বুক চিরে দাঁড়িয়ে আছে বহু প্রাচীন এক বড় ধরনের জীর্ণ বাড়ি। বাড়ি বলা ভুল হবে, কারণ এটার মধ্যে মানুষের বসবাস তো নেই। শুধু আছে বড় বড় ভেঙে পড়া দেওয়াল ও জঙ্গলি লতানো গাছের বাড়বাড়ন্ত। বাড়িটার চারিদিকে একটা অদ্ভুত পুরানো গন্ধ ছড়িয়ে আছে। জায়গায় জায়গায় দেওয়াল ভেঙে পড়লেও তাতে খোদাই করা নকশাগুলো অত্যন্ত সুস্পষ্ট। প্রকৃতির নিয়মে সেই সমস্ত দেওয়ালের নকশা ক্ষয়প্রাপ্ত হওয়ার দরুন অতটা এখন বোঝা যাচ্ছে না। আর বাড়িটায় যে প্রায় 50 ওপর ঘর হবে সেটা সহজেই চোখে পড়ে। আর বাড়িটার সামনে 2 দিকে 7টা ও অপর দিকে আরো 7টা মস্ত বড় বড় স্তম্ভ চোখে পড়ে। আর এই থামগুলোর জন্যই বাড়িটা হয়তো এত কাল দাঁড়িয়ে আছে। অজিতেশ এগিয়ে গেল স্তম্ভগুলোর দিকে। ওর সন্ধানী চোখে হয়তো কিছু ধরা পড়েছে। আমিও পেছন পেছন এগিয়ে গেলাম। প্রতিটা স্তম্ভের গায়ে খোদাই করা রয়েছে কোনো না কোনো নকশার চিত্র। আর প্রতিটি নকশা যে কোনো না কোনো ঘটনার উপর ভর করে তৈরি সেটা সহজেই বোঝা যায়। তবে নকশাগুলোতে একটা চরিত্র স্পষ্ট, কারণ প্রতিটা স্তম্ভে ফুটিয়ে তোলা হয়েছে শিবপুরাণের কোনো না কোনো ঘটনা। অর্থাৎ দেবাদিদেব মহাদেবের এই বাড়িতে ভালো মতোই পুজো হতো। আচ্ছা, এই মহাদেবের সাথে কি জড়িয়ে আছে কোনো গুপ্তধনের সন্ধান? সে যাই হোক,
অজিতেশ বলল, বাড়িটার বয়স কত হয়েছে বলে মনে হচ্ছে তোমার অমরজিৎ? আমি একটু ইতস্তত করে বললাম, মানে কত আর হবে? বীরসিংহবাবু নিজেই তো বললেন 200 বছর হবে। না না অমরজিৎ, ওই ফলকটা দেখো ভালো করে, ওখানে কি লেখা আছে দেখো। তাই তো, ফলকটা এমনভাবে ভেঙে মাটির সাথে মিশে গিয়েছে যে তা যেন আর দেখাই যায় না। আর তার উপর জন্মেছে বহু গাছগাছরা ও বুনো ফুলের গাছ। তবু তাতে অস্পষ্ট লেখাটা যেটা ফুটে উঠেছে তা হলো 1733। তার মানে সত্যি এটা এত বছরের পুরনো বাড়ি। অজিতেশ বলল, বেশি ভিতরে যেও না অমরজিৎ, আজ এমনিতেই বেলা পড়ে আসছে, আরেকটু হলে অন্ধকার নামবে, সাক্ষ্য থাকলে আশ্চর্য হব না। তাই আজ বাইরে দিয়ে দেখো, কাল তৈরি হয়ে আসবো না হয়। অজিতেশ ঘুরে ঘুরে আজ পুরো বাড়িটাই ভালো করে লক্ষ্য করে দেখতে লাগলো। ও এবার দেখলাম এগিয়ে গেল পরপর দাঁড়ানো সারি সারি স্তম্ভগুলোর দিকে। তারপর মনোযোগ দিয়ে সেইগুলি দেখতে থাকলো। আমি আর কি করব, পরন্তু বিকেল, এত বড় বাড়িটার চারপাশটায় একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম। হঠাৎ অজিতেশকে দেখলাম একটা থামের ওপর ঘুষি মেরে রাগী স্বরে বলল, ব্যাপারটা খুব সহজ অমরজিৎ, আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু এখন সবটা আমার কাছে জলের মতো পরিষ্কার। তবে আমার এটা আগেই ধরা উচিত ছিল। কি অজিতেশ, তোমার কোনো কথাই তো আমি ঠিকভাবে বুঝতে পারলাম না। ছড়াটা তো তুমি দেখেছিলে, তার প্রথম দুটি লাইন আমায় একবার পড়ে শোনাও তো দেখি বন্ধু। আমার মনেই ছিল, কারণ সেটা সকালেই দেখেছিলাম। তাই আমি বললাম, বসিয়া তিনি সাধনা করেন, বিশ্বেশ্বর রূপে জগৎ করেন, স্কন্ধ সঙ্গী বাসুকি আছে পাহারায়, সমুদ্র মন্থন কি বৃথা যায়। আচ্ছা অমরজিৎ, এবার বলো যে দেবাদিদেব মহাদেব কোন আসনে বসে সাধনা করেন, বা ওনার পরনেও আমরা কি ধরনের পোশাক দেখি? আমার যতদূর মনে হয় বাঘঝাল অজিতেশ। আর প্রতাপ রায় কোথায় লুকিয়ে রেখেছিলেন ওনার এই হেঁয়ালি ছড়া? ব্যাপারটা এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। তার মানে অজিতেশ, সেখানে কোনো না কোনো ভাবে মহাদেবের কথাই বলা হয়েছে। তার মানে তো আমাদের ছড়ার প্রথম লাইনের অর্থ বার করা হয়ে গিয়েছে, আমাদের বাকিটা সমাধান করতে হবে। অজিতেশ এবার এগিয়ে এসে আমার দিকে তাকিয়ে বলল, চলো ফেরা যাক এবার, কাল সকাল সকাল চলে আসবো। আমরাও এগিয়ে গেলাম বাড়িটাকে পেছনে ফেলে। যাওয়ার সময় হঠাৎ আমি নেমে আসা সন্ধ্যার আবছা আলোতে যেন দেখলাম বাড়ির ওপরে দোতলার ভেঙে পড়া বারান্দায় যেন একটা কালো আবছা অবয়ব দাঁড়িয়ে আছে, আর সেই অবয়বের দৃষ্টি যেন আমাদের দিকে নিবদ্ধ। আমি তৎক্ষণাৎ অজিতেশকে বলতে যাব, ঠিক সেই সময় ছায়ামূর্তিটা যেন সেইখান থেকে সরে পড়ল। আমি কথাটা অজিতেশকে বলতেই সে হেসে বলল, অমরজিৎ, এত বছরের পুরনো বাড়ি বুঝলে, ভূত বাবাজিরা থাকলে অবাক হব না। তবে কাল তো দিনের বেলা আসছি আমরা, উপরে দোতলার দিকেও যাওয়া হবে আশা করি। খানিকটা দূরে চলে আসার পর অজিতেশ শুনলাম গম্ভীরভাবে নিচু স্বরে হাঁটতে হাঁটতে একটা লাইন বলল, স্বপ্ন সঙ্গী বাসুকি আছে পাহারায়, সমুদ্র মন্থন কি বৃথা যায়। অর্থাৎ এখানে দেবাদিদেব গলায় জড়িয়ে থাকা সাপকে বলা হয়েছে। আর তবে সে পাহারায় বলতে কি বলা হচ্ছে? এই পুরনো বাড়িতে যে বহু বিষধর সাপ থাকতেই পারে, এই সাধারণ এবং বীরসিংহবাবুও আমাদের এই কথা বলেছিলেন। আর থামের গায়ে যে নকশাগুলো দেখলাম তাতে তো অনেক কটায় মহাদেবের নকশা ফুটে উঠেছে। তার দ্বারা হেয়ালির দুটো লাইন এখন আমার কাছে জলের মতো পরিষ্কার। সে যাই হোক, আমরা সেই দিন রায়বাড়ি পৌঁছে লাইব্রেরি ঘরেই কিছুক্ষণ ছিলাম। অজিতেশের বীরসিংহবাবুর সাথে কথাও হলো অনেকক্ষণ দেখলাম। আমি তখন ওনার অত বইয়ের ভিড়ে একটা বই নিয়ে পড়ছিলাম। ওই লাইব্রেরির বেশিরভাগ বই বলতে গেলে ইতিহাসের উপর, তাই ওই রকমই একটা বই পড়ছিলাম আমি। রাতে খাওয়ার পর অজিতেশকে ঘরে অনেকক্ষণ পায়চারি করতে দেখেছিলাম, অর্থাৎ ও কিছু একটা ভাবছে। পরের দিন সকালে যখন আমার ঘুম ভাঙল তখন প্রায় 8টা বেজে গিয়েছে। অজিতেশ দেখলাম ওর ডায়েরিটা নিয়ে কিছু লিখছে। আর ওই রহস্যের লাইনগুলো নিয়ে আর কিছু বুঝতে পারলে নাকি অজিতেশ? হ্যাঁ বুঝতে পারলাম, কিন্তু সম্ভাবনা দুটোর। প্রথমত, নীলকণ্ঠের 3 লোক বলতে আবার এখানে হয়তো আবার মহাদেবের কথাই হচ্ছে। আমাদের রহস্যের পরদে পরদে মহাদেব ফিরে ফিরে আসছেন। আর কাল আমি বীরসিংহবাবুর থেকে জানতে পেরেছি ওই জমিদার বাড়িতে নাকি কোথাও একটা পুরনো শিব মন্দির ছিল, সুতরাং সেটাই এখন খুঁজে বার করতে হবে। তবে দ্বিতীয় কথা হলো, জীবন নামের অন্তরে সে আজও নিজেকে লুকায়। এই কথাটির মানে কি সেটা আমায় খুঁজে বার করতে হবে অমরজিৎ। আচ্ছা বুঝলাম, তাহলে অজিতেশ সকালের খাবারটা খেয়েই বেরিয়ে পড়ি, চলো। সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন পৌঁছলাম আকাশে তখন কড়া রোদ ঝকঝক করছে, কিন্তু বাড়িটার আশেপাশে জঙ্গল হওয়ায়
অতটা গরম মনে হচ্ছে না। আমরা আজ আর অপেক্ষা না করে এগিয়ে গেলাম বাড়িটার ঠিক পেছন দিক বরাবর। আমরা এগোচ্ছি সামনের ঝোপঝাড় পেরিয়ে। এইদিকে যে একদমই মানুষের পায়ের ছাপ বহু বছর পড়েনি তা অত্যন্ত স্পষ্ট। অজিতেশ ছিল সব থেকে আগে, আর ওর পেছন পেছন আমি। হঠাৎ করে অজিতের সামনে না এগিয়ে একটু থেমে গেল। ওর পাটা যেন কোনো একটা অজ্ঞাত কিছু দেখার সাথে সাথে স্তব্ধ হয়ে গেল। ঠিক এমন সময় একটু কাছ থেকে ভেসে এলো সাপের ফসফস করে ফনা তুলে দাঁড়াবার শব্দ। অজিতেশ আমার দিকে তাকিয়ে নিজের মুখের কাছে হাতের আঙ্গুলটা এনে দেখালো, মানে চুপ। আমি জানি ওর নিজের স্নায়ুর উপর অত্যন্ত আধিপত্য আছে, তবে ওই রকম একটা বিষধর জীব সামনে থাকলে যে কারো ভয়ে শরীরটা ঠান্ডা হয়ে যাবে। সাপটা দেখলাম অজিতেশের অনেকটা কাছে এসে পড়েছে, আর ফনা তুলে মাথা উঁচিয়ে আছে জীবটা। যে কোনো সময় কিছু একটা বিপদ ঘটে যেতে পারে। আমি তো পেছনে ভয়ে জড়সড়, নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। আমি জানি অজিতেশ এমনিতেই কোনো প্রাণী হত্যার পক্ষে নেই। ওর পকেটে পিস্তল আছে, তবে আশা করি ওর সেটা ব্যবহার করার দরকার পড়বে না। সাপটার দিক থেকে এবার ফোঁস করে আবার শব্দ হতেই অজিতেশ ওর পায়ের বুটের সামনেটা সাপের দিকে এগিয়ে দিল। তারপর অদ্ভুতভাবে হালকা হালকা করে নাড়তে লাগলো। আর তার থেকে অদ্ভুত ঘটনা হলো, বুটটা যে দিকে নাড়া হচ্ছে সাপটাও ঠিক সেই দিকেই তার মাথাটা নিচু করে এগিয়ে আসছে। তবে এমন সময় হঠাৎ করে সাপটা জানি না কেন ফনাটা নামিয়ে আনলো। অজিতেশ আমাকে একটুকু না নড়ে এক স্থানে শুধু দাঁড়াতে ইশারা করলো। আমরা দুজনেই দেখলাম ওই বিষধর জীবটা পাশ কাটিয়ে এগিয়ে গেল পেছনের দিকে একটা ঝোপের দিকে। গরমে না ভয়ে সেটা বলতে পারবো না, তবে তখনও আমাদের মাথার উপর দিয়ে নামছে ঘামের স্রোত। অজিতেশ ভাঙা গলায় বলল, ভাইয়া, যেটা দেখলে সেটা জাত গোখরো, ভাগ্য ভালো এগুলোর আগে চোখে পড়েছিল। স্কন্ধ সঙ্গী বাসুকি আছে পাহারায়। লাইনটার মানে এবার বুঝতে পারলে তো? সাবধানে পা ফেলে এগোতে হবে এবার। চলো এগোনো যাক। আমরা আর একটু এগোতে না এগোতেই আমাদের চোখে পড়লো একটা অদ্ভুত জিনিস। ওটা কি অজিতেশ? ওই দিকে তাকাতেই চোখে পড়ছে যেটা, সেটা দেখে আমরা দুজনেই থ হয়ে গিয়েছি। কারণ জঙ্গলের মধ্যে প্রায় ঢেকে যাওয়া একটা পুরনো ভগ্নপ্রায় মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। ওই দিকে তাকিয়ে অজিতেশ বলে উঠল, অমরজিৎ, উপরের চূড়ার ভাঙা অংশটা লক্ষ্য করো ভালো করে। তার মানে আমার সন্দেহটাই ঠিক দাঁড়াচ্ছে মনে হয়। এগিয়ে দেখা যাক। আমরা ঝোপঝাড় সরিয়ে এগিয়ে যেতে চোখে পড়ল মন্দিরের চাতালটা। বেশি বড় না, ছোট ধরনের, কিন্তু পোড়া মাটির কাজ করা মন্দির। যদিও বেশিরভাগ স্থান এখন ক্ষয়প্রাপ্ত, তবে একটা কাঠের পুরনো দরজা খুলে আমরা প্রবেশ করলাম সেটার ভেতরে। কিন্তু যেটা দেখলাম সেটার জন্য একদম প্রস্তুত ছিলাম না আমরা। মন্দিরের ঠিক মধ্যখানে অবস্থান করছেন কালো কোষ্টি পাথরের এক শিবলিঙ্গ, আর তার পাশে রাখা রয়েছে একটা বড় সোনালী রঙের ত্রিশূল। অজিতেশ পরীক্ষা করে দেখিয়ে বলল, ত্রিশূলটা নাকি খাঁটি সোনার এবং সেটি গাঁথা রয়েছে সেই খানে। কোনোভাবেও সেটা বের করা সম্ভব নয়। তারপরও মন্দিরের চারিপাশটা ভালো করে দেখে বিড়বিড় করে বলল একটা কথা, নীলকণ্ঠের 3 লোক ভূলোকের সঠিক রাস্তা দেখায়। এটার মানে কি দাঁড়াচ্ছে তবে? আচ্ছা, এখানে একটা আসল সোনার ত্রিশূল থাকবেই বা কি করে? ত্রিশূলটাই কি তবে এখানে কোনো বার্তা বহন করছে? হঠাৎ করে একটা কথা আমার মাথায় আসতেই বলে ফেললাম, আচ্ছা অজিতেশ, এখানে কি ভূলোক বলতে কি মাটি বলা হয়েছে? মানে মন্দিরের মাটির নিচে কোথাও লুকোনো কি সেই গুপ্তধন? না না অমরজিৎ, ব্যাপারটা অত সহজ নয়। তোমার জানা উচিত যে মহাদেবের ত্রিশূল সাধারণ কোনো অস্ত্র নয়, এটাও একটা অদ্ভুত রকমের রহস্য লুকিয়ে রাখে। এই ত্রিশূলের 3টে শুল থাকার কারণ কি জানো? আমি জানতাম না, তাই স্বাভাবিকভাবেই মাথা নেড়ে না জানিয়ে দিলাম। তাই অজিতেশ বলল, শিবপুরাণের মহাদেবের 3টে শুলের মানে বোঝায় দুলোক, ভূলোক ও অন্তরিক্ষ লোক, যা সাধারণত 3টে লোককে নির্দেশ করে। আর ভূলোক বলতে এখানে ত্রিশূলের মধ্যখানে থাকা সূচল ও শুল অংশটিকে বলা হয়েছে। ঠিক আছে, চলো তো মন্দির ছেড়ে আরেকটু এগিয়ে দেখা যাক তো। আমার মনে হয় আমাদের আরেকটু আগে এগিয়ে দেখা দরকার। এই ত্রিশূলের মধ্যেকার অংশ কিন্তু পূর্ব দিক নির্দেশ করে, তাই আমি এখন পূর্ব দিকে একটু এগিয়ে দেখতে চাই। আমরা আরো একবার মন্দিরের মধ্যে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে দেখলাম সবকিছুই বলতে গেলে ফাঁকা। এই মন্দিরে গতকাল যে পুজো হয়নি তা স্পষ্ট, তবে দরজা বন্ধ থাকায় বেশি ধুলোবালি পড়েনি। আমরা এবার বেরিয়ে এলাম দরজা বন্ধ করে।
আর কয়েক মিনিট পূর্ব দিকে অজিতেশের পেছন পেছন জঙ্গল পেরিয়ে এগোতেই চোখে পড়ল একটা অদ্ভুত ব্যাপার। কারণ সেখানে অবস্থান করছে একটা অত্যন্ত পুরনো পাড় ভেঙে যাওয়া পুকুর। আর সেটা যে এককালে ব্যবহার হতো সেটা আর বলে দিতে হয় না। অজিতেশ পুকুরটার পাড়ে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ কি যেন চিন্তা করলো, তারপর একটা সিগারেট চালিয়ে সেই দিকে তাকিয়ে থাকলো। আমি বুঝতে পারলাম ওর মাথায় এখন অন্য রহস্য ঘুরপাক খাচ্ছে। একটু পরে একটা অদ্ভুত চাঞ্চল্যকর দৃশ্য আমার চোখে পড়লো, যা দেখে আমি একদম অবাক। কারণ অজিতেশ ওর হাতের সিগারেটটা ফেলে দিয়ে হাসছে। ওর মুখে তখন খেলা করছে এক যুদ্ধ জয়ের হাসি। এই হাসি আমি চিনি। এর মানে একটাই যে ওর রহস্যের সমাধান করা হয়ে গিয়েছে। ও এবার আমার সামনে এসে বলল, চলো অমরজিৎ, আজ ওঠা যাক। পেটের ছুঁচোগুলো ডন দিচ্ছে তো। আমার মন বলছে বীরসিংহবাবু আশা করি তার গুপ্তধন পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি, যদি না আমার অনুমান সঠিক হয়। আমরা এগিয়ে চললাম জঙ্গল পেরিয়ে এবার পুরনো জমিদার বাড়ির দিকে। আমরা বেরিয়ে যাব বলে ততক্ষণে সবে বাড়িটার ভাঙা গেটের দিকে এগোচ্ছি। ঠিক এমন সময়ে দূর থেকে 3 জন লোক আমাদের একদম সামনে এসে দাঁড়ালো। লোকগুলোর 2 জন বেশ ষণ্ডা ধরনের আর অপরজন একজন সাধারণ। তবে সেই ব্যক্তিটির মুখের দিকে তাকালেই যেন মনে হয় সব থেকে নিকৃষ্টতম কাজগুলো যদি কেউ করে থাকে তবে এই করেছে। কেন জানি না লোকটাকে আমার ঠিক ভালো লাগলো না। হাতের 10টা আঙ্গুলের মধ্যে 8টায় সোনার আংটি চোখে পড়ল, আর গলায় একটা মোটা বিছা সোনার হার। সে মুখের কাছে একটা আলতো বদমাশি হাসি এনে বলল, তা সত্যান্বেষী অজিতেশ বক্সি দেখছি। তা আমাদের গ্রামে হঠাৎ কি ব্যাপার বলুন তো? জমিদার বাবু গুপ্তধন উদ্ধারের জন্য কি আপনাকে ডেকে পাঠালেন নাকি? হ্যাঁ? অজিতেশ অত্যন্ত শান্ত কণ্ঠে জবাব দিল, তাহলে আপনার কথা শুনে তো মনে হচ্ছে গুপ্তধনের খবর যখন আপনার কানে পৌঁছে গেছে, তবে আপনিও সেটা খোঁজ করতে পারেন। তা আর কি করি অজিতেশ বাবু, ভগবান পয়সা দিয়েছে, শক্তি দিয়েছে, কিন্তু যেটা দেয়নি সেটা হলো বুদ্ধি। ওই ধাঁধাটা আমার কাছেও আছে অজিতেশ বাবু, তবে ওটার সমাধান আমার দ্বারা পসিবল হবে না। তাই আপনাকে আমি একটা অফার দিচ্ছি। এই গুপ্তধনটা আপনি আমাকে খুঁজে দেন, ওটার অর্ধেক আমি আপনাকে দিয়ে দেবো, আর খোঁজার জন্য যা টাকা চাইবেন তার মুঁহ মাঙ্গা রকম আমি দিব। তা কি ভাবলেন, রাজি? অজিতেশ খালি হেসে বলল, আপনার পরিচয়টা পেলে ভালো হতো। লোকে এই অধমকে প্রমোটার দেবী শঙ্কর গিরি নামে চেনে অজিতেশ বাবু। আমার কাছে অনেক অনেক পয়সা আছে অজিতেশ বাবু। আপনি আমার সাথে হাত মেলান, আপনাকে বড় লোক করে দেব আমি। তাহলে দেবী শঙ্করবাবু কান খুলে শুনে রাখুন, এই গুপ্তধন আছে বা নেই তার কিছুই আমি জানি না, আর থাকলেও তার উপর অধিকার আছে শুধুমাত্র জমিদার পরিবারের, কারণ ওটা তাদের সম্পদ। আর টাকা দিয়ে যদি আপনি মনে করেন সত্যান্বেষী অজিতেশ বক্সির বুদ্ধি কিনতে পারবেন, তবে আপনি ভুল করছেন। আজ আসি, অযথা আমাদের কাজে বিরক্ত করতে আসবেন না। অজিতেশ আর আমি পাশ কাটিয়ে বেরিয়ে এলাম বাড়ির বাইরে। শুধু আসার সময় লোকটার রাগে লাল হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে যেন আমার ভয় হলো। লোকটার দিক থেকে বিড়বিড় করে একটা কথাও আমার কানে এলো, অজিতেশ বাবু, আমাকে রিফিউজ করে আপনি ভালো করলেন না, এর দাম আমি নেব। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে অজিতেশ আমার উদ্দেশ্যে বলল, চলো অমরজিৎ, বীরসিংহবাবুর লাইব্রেরির দিকে একটু ঢু মেরে আসি। একটা খটকা রয়েছে মনে, ওটা বীরসিংহবাবু ছাড়া কেউই পরিষ্কার করে বলতে পারবে না আসলে। অগত্যা আমি আর অজিতেশ ওপরের লাইব্রেরি ঘরের দিকে এগিয়ে গেলাম। ভেতরে প্রবেশ করে দেখলাম আজও বীরসিংহবাবু একটা বই খুলে বসে আছেন। অজিতেশ আসছে দেখে আমাদের দিকে তাকিয়ে বললেন, আরে অজিতেশ বাবু যে, আপনার ওই ধাঁধার উত্তর খোঁজা হলো? আর কতটা দূর অগ্রসর হয়েছেন সেই গুপ্তধন খোঁজার দিকে সেটা জানার জন্য কিন্তু আমি অপেক্ষা করে আছি। তবে একটা কথা, আপনাদের জমিদার বাড়িতে যে একটা মহাদেবের মন্দির আছে আর মন্দির সংলগ্ন একটা বাঁধারও পুকুরও আছে, সেটা আমাকে আগে বলতে পারতেন। ওটা জানলে আমার কাজ অনেকটা সহজ হয়ে যেত। বীরসিংহবাবুর মুখে যেন একটা হাসির ঝিলিক দেখা দিল। তিনি বললেন, সে ব্যাপারে আমি আপনাকে বলতেই পারতাম, কিন্তু আমি ভাবলাম আপনি হয়তো নিজে বুদ্ধি খরচ করে পুরো ব্যাপারটা উদ্ধার করতে চাইছেন। তবে আর কোনো সাহায্য লাগলে আমায় অবশ্যই বলতে পারেন। ঠিক আছে বীরসিংহবাবু, আমার মনে কিছু প্রশ্ন আছে, সেগুলো আগে করে নেওয়া দরকার বলে আমি মনে করি। হ্যাঁ বলুন অজিতেশ বাবু, কি জানতে চান? আপনাদের জমিদার বংশে মহাদেবের পুজো যে হয় সেটা আমি আগে থেকেই বুঝতে পেরেছিলাম।
আর পুরনো জমিদার বাড়ির স্তম্ভগুলোতে শিবপুরাণের বহু ঘটনার নকশা ফুটিয়ে তোলা হয়েছে দেখে আমার কাছে আরো পরিষ্কার হয় ব্যাপারটা। তবে গুপ্তধন এমনভাবে লুকিয়ে রাখার কি কোনো বিশেষ কারণ ছিল? হ্যাঁ অজিতেশ, আপনাদের ব্যাপারটা জানানো দরকার ছিল আমার। আসলে আমাদের জমিদারি প্রায় 200 বছরেরও বেশি পুরনো, সেটা বুঝতেই পারছেন আশা করি। আর সেই সময় এই সমস্ত অঞ্চলে ডাকাতের আধিপত্য ছিল বিস্তর। আর কখন যে ভয়ঙ্কর ডাকাতরা আক্রমণ করবে এবং কখন যে তারা সম্পদ লুট করতে আসবে তার হদিশ কেউ জানে না। অপরদিকে ততদিনে ইংরেজ সরকারও চাপ দেওয়া শুরু করে জমিদারি প্রথা উঠিয়ে দেবার জন্য। সুতরাং আমাদের বংশের যে বিপুল পরিমাণ ধন সবটাই লুকিয়ে ফেলা হয় এক নির্জন জায়গায় আমাদের পুরনো জমিদার বাড়ির মধ্যে। আর সেটি যাতে আমরা পরবর্তীকালে খুঁজে পাই তার জন্য এই হেঁয়ালির মাধ্যমে লুকিয়ে রাখা হয়। কিন্তু আমি জানি না যে সেই গুপ্তধন আছে কোথায় বা কি সেই গুপ্তধন। আমার পিতা বা পিতামহ কেউই সে কথা বলে যান। তাই হয়তো সেই গুপ্তধন খোঁজার বা নিজে হাতে তা আগলে রাখার দায়িত্ব আমি আমার মনে করি। আশা করি আপনাকে সবটা বোঝাতে পারলাম অজিতেশ বাবু। এতগুলো কথা শুনে ততক্ষণে অজিতেশের মুখে একটা হাসির ঝলক দেখতে পেলাম আমি। অজিতেশ এবার বলল, অসংখ্য ধন্যবাদ আপনাকে এত বড় ইতিহাসের তথ্যগুলো আপনি আমায় বলার জন্য আর কি। এই ধাঁধার অনেকটাই সমাধান আপনি এখন করে দিলেন। বাকিটা আমার কাছে এখন মোটামুটিভাবে পরিষ্কার। তবে আপনাদের এখানে ভালো কিছু ডুবুরি আছে? বেশি না, 3-4 জন হলেই হবে। সেটা খুঁজে পাওয়া কোনো ব্যাপারই না অজিতেশ বাবু। কালই আমি খবর দিয়ে কয়েকজন লোককে আসতে বলে দেবো। তবে আপনি কি গুপ্তধন কোথায় আছে বুঝতে পেরে গেছেন মোটামুটি? হ্যাঁ, আমি দুটো জায়গাকে চিন্তিত করে রেখেছি। তবে আশা করি এই দুটি জায়গায় খোঁজ চালালেই আমরা গুপ্তধন উদ্ধার করতে পারবো। ঠিক আছে, আজ তবে উঠি, কেমন? আমি আর অজিতেশ উঠে দাঁড়িয়ে নমস্কার জানিয়ে বেরোতে যাব, ঠিক তখনই হঠাৎ করে অজিতেশের একটা কথা মাথায় এসে গেল। ও দাঁড়িয়ে বলল, আচ্ছা বীরসিংহবাবু, আপনি দেবীশঙ্কর গিরি নামে কাউকে চেনেন? লোকটার সঙ্গে আজ আমার আপনাদের পুরনো বাড়িটায় দেখা হলো আর কি। দেখে যা বুঝেছি লোকটা কিন্তু সুবিধের নয়। আচ্ছা, ওই লম্পটটার সাথে আপনার দেখা হয়েছে? কিন্তু সে যে কেন আমার পুরনো জমিদার বাড়ির আশেপাশে ঘুরঘুর করে আমি তা জানি না। হয়তো গুপ্তধনের কথা কিছু জানতে পেরেছে আর সেটা পাবার আশায়। গুপ্তধনের হেয়ালিটা খালি আমরা জানি সেটা নয় বীরসিংহবাবু, ওটাই বদমাইশ লোকটাও জানে। সুতরাং আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ অজিতেশ বাবু, ওটা একটা বদমাইশ, লম্পট আর মস্তান। পলিটিক্স আর মস্তানি করে বেশ টাকাও করেছে শুনেছি। আমার কাছে এসেছিল ওই পুরনো জমিদার বাড়িটা 1 কোটি টাকা দিয়ে কিনতে। সে সেইখানে নাকি বড় ফ্ল্যাট বাড়ি বানাতে চায়। আমি রাজি হইনি। নিবারণী মস্তানটাকে আমার কাছে এনেছিল। আমার সামনে ও গলা উঁচিয়ে কথা বলার সাহসও দেখিয়েছিল। সেই দিন নিবারণের জন্য ওকে আমি ছেড়ে দিলাম, নয়তো ওকে আমি পুলিশে দিতাম। ঠিক আছে, এটাই আমার জানার ছিল। আমরা এখন আসি, আপনি উত্তেজিত হবেন না বীরসিংহবাবু। আমার মন বলছে আপনার গুপ্তধন আপনি খুব তাড়াতাড়ি হাতে পেতে চলেছেন। ঘরে ফিরে অজিতেশ খালি আমায় বলল, বুঝলো অমরজিৎ, আমি পাশের ঘরে যাচ্ছি। হ্যাঁ, আমায় এখন একদম বিরক্ত করবে না। কিছু প্রশ্ন মনের মধ্যে আছে আর ধাঁধার সমাধান প্রায় হয়ে এসেছে। আর আমার সন্দেহ যদি ঠিক হয়। কথাটা শেষ না করে অজিতেশ পাশের ঘরে চলে গেল। আমি জানি ও যখন বলেছে ওকে বিরক্ত করে লাভ নেই। ও এখন ভাববে, নিজেকে ডুবিয়ে দেবে অন্য এক জগতে, আর সেইখান দিয়ে উদ্ধার হয়ে আসবে সব প্রশ্নের উত্তর। খাওয়া দাওয়ার পর একটু শুতেই ঘুম চলে এলো চোখে। ঘুম যখন ভাঙল তখন প্রায় সন্ধে হতে চলল। আমি উঠে অজিতেশের ঘরে গিয়ে দেখি ও তখনও কিছু একটা ভাবছে আর পায়চারি করছে। আমি আরাম কেদারায় বসে বললাম, তাহলে এই ধাঁধাটা কতদূর সমাধান হলো অজিতেশ? আর সারা দুপুর কি করছিলে? অজিতেশ আমার দিকে বিষণ্ণ মুখে তাকিয়ে বলল, একটা রহস্যের গন্ধ পাচ্ছি আমি, আর সঙ্গে একটা ষড়যন্ত্রে। আমার অনুমান যদি সঠিক হয় আজ রাতেই কিছু একটা হতে পারে। সুতরাং আমাদের আজ রাতে পুরনো জমিদার বাড়ির দিকে যেতে হতে পারে। আর আমি এখানে পুলিশের সাহায্য নিয়েছি। আজ রাতেই আমার মন বলছে একটা বড় সড়ো কিছু হতে পারে। তুমি তৈরি দেখো অমরজিৎ। আচ্ছা অজিতেশ, পুলিশের সাহায্য নিলে যে গুপ্তধন আমরা উদ্ধার করব সেটা যে সরকারের খাতায় জমা পড়ে যাবে। হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছ। তবে প্রথম কথা হলো আমরা জানি না যে সেই গুপ্তধন কি আর কি আছে সেইখানে।
তাই যদি কিছু পাওয়া যায় তার সবটাই সরকারের কাছে গেলেও তার সমমূল্যের টাকা বীরসিংহবাবু পেয়ে যাবে। আমি ওটা ওনাকে আগেই বলেছিলাম, উনি রাজিও হয়েছিলেন। তাহলে বলছো আজ রাতেই একটা কিছু হতে পারে, তাই তো? যা আমরা কি ছদ্মবেশে থাকবো নাকি? না, সেটির দরকার পড়বে না আশা করি। সেই দিন আর উত্তেজনায় তেমন ভাবে ঘুম এলো না। আমি এখনো বুঝতে পারছি না অজিতেশ কি করতে চাইছে, কোন ষড়যন্ত্রের কথাই বা সে বলছে, আর সে গুপ্তধনের দিকে কতটাই অগ্রসর হয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর জানি শুধু একজনই, তার নাম সত্যান্বেষী অজিতেশ বক্সী। আমি শুধু অপেক্ষা করছিলাম কখন রাত হবে। এখন প্রায় 12:30টার কাছাকাছি। বাড়ির সবার রাতের খাওয়া দাওয়া শেষ। এতক্ষণে সবাই ভালো মতো ঘুমিয়ে পড়েছে আশা করা যায়। রাত যখন প্রায় 1টার কাছাকাছি, হঠাৎ করে এমন সময় অজিতেশ আমাকে তুলে দিয়ে বলল, অমরজিৎ, তৈরি হয়ে নাও, রাত এখন গভীর, কেউ কোথাও নেই। আমরা এখন পুরনো জমিদার বাড়ির উদ্দেশ্যে যাব। পুলিশকে আগেই বলা আছে ওরা ছদ্মবেশে এদিক ওদিক লুকিয়ে থাকবে। আমরা অত্যন্ত নিশ্চুপভাবে বাড়ির পেছনের দালান পেরিয়ে পেছনের দিকে দরজা খুলে গ্রামের রাস্তা পেরিয়ে পৌঁছে গেলাম পুরনো জমিদার বাড়ির দিকে। অন্ধকারে তখন চারিদিকে বিরাজ করছে এক অদ্ভুত আদিম নিস্তব্ধতা। আজ আমাদের সামনে এই পুরনো আমলের জমিদার বাড়িটি যেন এক বিশাল কালো অন্ধকার দৈত্যর মতো দাঁড়িয়ে আছে। চলো অমরজিৎ, আমরা জঙ্গলের দিকে লুকিয়ে থাকি। কেন জানি না আমার মন বলছে চোর বাবারা আসলে ওই দিক দিয়েই আসবে। জমিদার বাড়ির আশেপাশে এদিক ওদিক ইতস্তত ছড়িয়ে আছে বহু ঝোপঝাড়, কিন্তু অজিতেশ তার মধ্যে সব থেকে বড় যেটা, আর যেখান দিয়ে পুরো ধ্বংসপ্রাপ্ত শিব মন্দিরটা ভালো করে লক্ষ্য রাখা যায়, এমন একটা ঝোপ দেখে নিঃশব্দে বসলাম সেখানে। সব জায়গায় অল্প স্বল্প আলো থাকলেও সেই জায়গাটা যেন একটু বেশি অন্ধকার। আমি আর অজিতেশ চুপটি করে ঘাপটি মেরে বসে রইলাম সেখানে। মুখে যে কোনো কথা হবে না সেটা আগেই বলা ছিল। কতক্ষণ যে ওইরকম ঘাপটি মেরে বসেছিলাম সেটা বলে বোঝাতে পারবো না। ওই অন্ধকারের ঝোপের মধ্যে মশার যে কি উৎপাত তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। সময় যেন কাটতেই চায় না। অন্ধকারের মধ্যে একটা মুহূর্ত যেন 1 ঘন্টা ঠিক ছিল আমার। রাত ঠিক কটা হবে তা জানি না, তবে হঠাৎ করেই রাস্তায় কিছু কুকুরের ডাক শুনতে পেলাম। অজিতেশ এবার একটু নড়ে চড়ে বসে আমার দিকে মুখে আঙুল তুলে দেখিয়ে দিল, চুপ। সেই সময়টায় আমার মনের অবস্থা যে কি তা বলে বোঝাতে পারবো না। বুকের প্রতিটা ধুকপুকানি যেন কানে স্পষ্ট শুনতে পাচ্ছি আমি। সে যাই হোক, ঠিক এমন সময়ে আমায় ভাবনায় বাধা ফেলে কয়েকটা টর্চের আলো যেন এগিয়ে এলো জমিদার বাড়ির দিক থেকে এই পুরনো মন্দিরের দিকে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি 3টে ছায়ামূর্তি আসছে আমাদের অপর দিকের ঝোপ বরাবর। লোকগুলো অতি সন্তর্পণে এইদিক ওদিক দেখে এগিয়ে গেল মন্দিরের দরজার দিকে। ছায়ামূর্তিগুলোর পুরো শরীর যে কোনো কালো চাদর দিয়ে ঢাকা তা একদম স্পষ্ট। সেই ছায়ামূর্তিগুলোর মধ্যে একজন মন্দিরের দরজার কাছে দাঁড়িয়ে কিছুক্ষণ কিছু একটা যেন ভাবল। তারপর সেই দিক থেকে এগিয়ে এলো আমাদের ঝোপটার দিকে। অজিতেশকে যেন ফিস ফিস করে বলতে শুনলাম, অমরজিৎ, তৈরি থেকো, বিগরবাই দেখলে তবেই হামলা করবে, আর যদি ওরা আমাদের দেখতে না পায় তবে ঘাপটি মেরে বসে থেকো। ছায়ামূর্তিটা এগিয়ে এসে হাতের টর্চটা একটু এদিক ওদিক করে ঘুরিয়ে বন্ধ করে দিল। সাথে সাথেই আমি অজিতেশের দিক থেকে একটা স্বস্তির নিঃশ্বাস পড়ার শব্দ শুনতে পেলাম। কিন্তু এই কি, ছায়ামূর্তি দেখলাম এগিয়ে গেল মন্দিরের উদ্দেশ্যে। 3 জনের একজনের হাতে যে একটা মস্ত বড় শাবল রয়েছে তাই চাঁদের আলোতে স্পষ্ট চোখে পড়ল আমার। তার মানে কি গুপ্তধন লুকোনো আছে শিব মন্দিরে? না লোকগুলো সোনার ত্রিশূলটা চুরি করতে এসেছে? আমি তখনও বুঝতে পারছি না লোকগুলো করতে কি চাইছে। এমন সময় একটা খুট শব্দ শুনতে পেরে বুঝতে পারলাম অজিতেশের হাতে এসে গিয়েছে ওর পিস্তল। ওই আগ্নেয়াস্ত্রের দরকার পড়বে বলে আমার তো মনে হয় না। আমি অজিতেশের দিকে তাকিয়ে দেখি ওর মুখে তখনও খেলা করছে একটা অদ্ভুত হাসি। তার মানে চোরগুলো কি জালে ধরা পড়েছে? এখন তো ওদের না ধরলে হয়তো তারা পালাবে। অজিতেশ আস্তে আস্তে এগিয়ে গেল ঝোপটা ছেড়ে লোকগুলোর দিকে। মন্দিরের ভেতর যে শাবল দিয়ে খোঁড়ার কাজ শুরু হয়ে গিয়েছে তার বলে দিতে হয় না। একটা ছায়ামূর্তি ততক্ষণে বোধ করি আমাদের দুজনকে আবছাভাবে এগিয়ে আসতে দেখতে পেয়েছে, তাই সে তৎক্ষণাৎ চম্পট দেওয়ার চেষ্টায় এগিয়ে গেল। অজিতেশ হাতে বন্দুক বাগিয়ে ছুটে গেল লোকটাকে লক্ষ্য করে। লোকটা বোধ করি অজিতেশকে ধাক্কা মেরে পালাবার চেষ্টা করতে যাচ্ছিল, কিন্তু ওর হাতের আগ্নেয়াস্ত্রটা দেখে সে ওইখানেই থেমে গেল। দেবীশঙ্কর বাবু, আপনি এখন পালাবার চেষ্টা করলেও সেটা ব্যর্থ, কারণ বাইরে পুলিশ আপনাদের জন্য অপেক্ষা করছে।
আমার হাত থেকে বাঁচলেও পুলিশের হাতে ধরা পড়তে বাধ্য, তাই আত্মসমর্পণ করুন। কথাটা বলা শেষ হওয়ার আগেই এদিক ওদিক গাছের ওপর ঝোপঝাড় থেকে বেরিয়ে এলো পুলিশের লোক, আর বাইরে শোনা গেল পুলিশের সম্মিলিত 3-4টে জিপের শব্দ। আমি বুঝতে পারলাম পুলিশ ততক্ষণে তৈরি আসামিদের ধরার জন্য। মন্দিরের ভেতর যে 2 জন লোক শাবল দিয়ে খোঁড়ার কাজ করছিল তারাও বেগতিক দেখে বেরিয়ে এসেছে। 3 জনই এখন বন্দী পুলিশের হাতে। জমিদার বাড়ির লোক নিবারণ সান্যালকেও টাকা দিয়ে হাত করে যখন আপনার গুপ্তধন উদ্ধার হলো না, তবে বলা যায় আপনার বুদ্ধির জোর সীমিত। আর এই শিব মন্দিরে শুধু এই সোনার ত্রিশূলটাই আছে, গুপ্তধন এখানে নেই। তবে গুপ্তধন আছে কোথায় অজিতেশ বাবু? আর আমার এতদিনের জমিদারির ম্যানেজার নিবারণ যে আমার সাথে এমন বিশ্বাসঘাতকতা করবে তা আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি। আমি বুঝতে পারলাম পুলিশ আসার সময় বীরসিংহবাবু ও নিবারণ সান্যালকে সাথে করেই এখানে এনেছে। তিনি এখন উত্তেজিত গুপ্তধন উদ্ধার করার আশায়। অজিতেশ বলল, গুপ্তধন এখানে নেই বীরসিংহবাবু, গুপ্তধন আছে সেই জায়গায় যেখানে জীবন আছে। আপনার হেয়ালি তো কিছুই বুঝতে পারছি না আমি অজিতেশ বাবু। জীবন নামের অন্তরে সে আজও নিজেকে লুকোয়। নীলকণ্ঠের 3 লোকে ভূলোকের সঠিক রাস্তা দেখায়। কি হেয়ালির লাইনটা মনে পড়ছে বীরসিংহবাবু? এখানে 3 লোক অর্থাৎ ত্রিশূলের মধ্যেকার শলাকার নির্দেশ অনুযায়ী পূর্ব দিক অবস্থান করছে একটা বাঁধানো পুকুর। আর জলের অপর নাম যে জীবন সেটা আর বলে দিতে হবে না আশা করি। আর আপনাদের জানা উচিত সমুদ্র মন্থন হয়েছিল ক্ষীরসাগরে, সুতরাং আমি প্রথম থেকেই সন্দেহ করেছিলাম যে এই জলাশয়েই লুকিয়ে আছে গুপ্তধন। তাই কাল আপনাকে কয়েকজন ডুবুরি আনতে বলেছিলাম। সে যাই হোক, লোক নামিয়ে পুকুরটিতে একবার ভালো করে খোঁজ চালিয়ে দেখুন দেখি। যেমন বলা তেমনি কাজ। গ্রামের কয়েকজন মানুষ সেই পুকুরে নেমে এদিক ওদিক খোঁজ করতেই পুকুরের ঠিক মধ্যেখান থেকে উদ্ধার হলো একটা মস্ত বড় লোহার বাক্স। প্রায় 4 জন লোক মিলে অতি কষ্টে সেটা জলের বাইরে বার করে আনলো। ততক্ষণে পূর্ব আকাশে হালকা হালকা আলোর দেখা মিলেছে। গ্রামের গুপ্তধন পাওয়ার ঘটনা ছড়িয়ে পড়তেই বহু লোক জড়ো হয়েছে তা দেখার আশায়। পুরনো জমিদার বাড়ির আশেপাশে পুকুরের পাড়ে তখন গিজগিজ করছে 100 লোক। লোহার বাক্সটা এত বছর জলে থাকার কারণে গায়ে শ্যাওলা ধরেছে। সেটার বাইরের দিকটা মোটামুটিভাবে পরিষ্কার করে দেওয়া হলো। অজিতেশ এবার এগিয়ে গেল সেটার দিকে। অজিতেশ বাক্সটা খুলে পিছিয়ে গেল আর নমস্কার করে বলল, জয় শিবশম্ভু। লোহের দ্বারা যে কেউ আপনাকে পেতে পারে না, আপনি আপনার স্বমহিমায় ফিরে এসেছেন। আমরা এবার এগিয়ে গেলাম সেই বাক্সটার দিকে, আর যেটা দেখলাম তাতে আমাদের চক্ষু চড়ক গাছ। কারণ বাক্সতে অবস্থান করছে দেবাদিদেব মহাদেবের 1 হাত বড় একটি পুরনো খাঁটি সোনার শিবলিঙ্গ, আর তাতে কারুকার্য রয়েছে নানা নাম না জানা অদ্ভুত পাথরের। আর সেই লিঙ্গের মাথায় অবস্থান করছে একটা অত্যন্ত দামি আর চকমকে একটি পাথর। সেটা যে হিরে ছাড়া কিছু হতে পারে না তার বলে দিতে হয় না। আমরা সেই অদ্ভুত সুন্দর দেবাদিদেব মহাদেবের মূর্তির সামনে দাঁড়িয়ে প্রণাম করলাম। অজিতেশ প্রণাম করে শিবলিঙ্গকে দেখিয়ে বলল, নিন বীরসিংহবাবু, এটাই আপনাদের পরিবারের গুপ্তধন। এটাই হলো আপনার পূর্বপুরুষদের লুকিয়ে রাখা ধন। এটাই আপনার অধিকার থাকলেও এত দামি জিনিস বাড়িতে রাখা অত্যন্ত বিপজ্জনক। তাই আমার মনে হয় এটা সরকারকে দিয়ে দিন। এত সুন্দর একটা মূর্তি কোনো মিউজিয়ামে সাজানো থাকলে সুরক্ষিত থাকবে। আর এটা যে আপনার পরিবারের সম্পদ, তাই মানুষ এটার মাধ্যমেই আপনার বংশকে মনে রাখবে। আর এটার সম পরিমাণ অর্থ ভারত সরকার আপনাকে দিয়ে দেবে আশা করি। বীরসিংহবাবু বললেন, এই মহাদেবের মূর্তি রাখার ক্ষমতা আর এটা রক্ষা করার ক্ষমতাও আমার নেই। আপনি যেটা বললেন সেটাই হোক বরং। তবে আমার কাজ এখানেই শেষ বীরসিংহবাবু। আপনার জন্য আমি মাথা কাটানোর একটা দুর্দান্ত সুযোগ পেলাম। অসংখ্য ধন্যবাদ। তারপর আর আমরা সেই প্রতাপগড়ে একদিন ছিলাম। পরের দিনই আমরা গাড়ি করে ফিরে আসি কলকাতায়। তবে কিছুদিন পর বীরসিংহবাবুর থেকে আমাদের বাড়িতে আসে একটা ধন্যবাদ পত্র। আর তাতে যে পরিমাণ পারিশ্রমিক ছিল তাতে অজিতেশের 2 মাসের বসে খাওয়ার খোরাক হয়ে যাবে। তবে তার থেকেও আশ্চর্য হই আমরা, কারণ প্রায় তার 1 সপ্তাহের মধ্যে খবরের কাগজে বের হয় একটা খবর। তাতে বড় বড় হেডলাইনে লেখা, জনৈক প্রাচীন জমিদার বাড়িতে এক অদ্ভুত সুন্দর দেবাদিদেব মহাদেবের সোনার মূর্তি উদ্ধার। আর বুদ্ধি দিয়ে সেটা যে উদ্ধার করেছে সে আর কেউ নয়, আমারই বন্ধু শ্রী সত্যান্বেষী অজিতেশ বক্সী। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম রায়ের কলমে প্রতাপগড়ের গুপ্তধন। তাহলে কেমন লাগলো আমাদের আজকের নিবেদন?
কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আর প্রতি সপ্তাহে দারুণ দারুণ সব গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।